জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যতজন আইপিএস অফিসার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছেন তাদের মধ্যে পাপিয়া সুলতানা একটি উজ্জ্বল নাম। অত্যন্ত দক্ষ, অত্যন্ত জনপ্রিয় একজন পুলিশ অফিসার। তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। পশ্চিম মেদিনীপুরের এখন জেলা শাসকের নাম বিজিন কৃষ্ণা। তো দুজনকেই আমি চিনি। বিশেষ করে বিজিন কৃষ্ণা যখন নবান্নে ছিলেন, একটা দপ্তরের দায়িত্বে ছিলেন, তখন তার সঙ্গে আমার আলাপ হয়েছিল বেশ কয়েক বছর আগে। সেটা তৃণমূল আমলের কথা বলছি। তো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী বলে একটা জায়গায় গিয়েছিলেন। আজ আপনারা জানেন যে শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। কিন্তু আপনারা কি জানেন যে শহীদ ক্ষুদিরামের জন্মস্থান কোথায়, তিনি কোথায় জন্মেছিলেন? আপনারা বা আমরা অনেকেই জানি যে তিনি মেদিনীপুরের একজন বীর সন্তান। তিনি ব্রিটিশ আমলে অত্যাচারী একজন ব্রিটিশ শাসককে, কিংসফোর্ড তার নাম ছিল, তাকে বোমা মারতে গিয়ে ধরা পড়ে যান। কোনো রকমে প্রাণে বেঁচে যায় কিংসফোর্ড। তারপরে এই ক্ষুদিরাম তিনি ধরা পড়ে যান এবং তার ফাঁসি হয়, তার মৃত্যুদণ্ড হয়। সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে অন্যায়ভাবে বয়সটাকে বাড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে যারা বিপ্লবী, তাদেরকে কিভাবে চর্চা করা হয়েছে, কিভাবে শ্রদ্ধা করা হয়েছে, কতটা সম্মান দেওয়া হয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রথমে তো কংগ্রেস আমল গেল, তারপরে 34 বছরের বাম শাসন, তারপরে 15 বছরের তৃণমূল শাসন। কি হয়েছে বলুন তো? শহীদ ক্ষুদিরামের জন্মস্থান হচ্ছে এই কেশপুর ব্লকের মোহবনী গ্রামে। সেখানে যখন বাম সরকার ছিল, সেখানে একটুখানি জমি অধিগ্রহণ করে একটা স্ট্যাচু করা হয়েছিল, পুরোপুরি ভগ্ন দশা, কোনো রকমের কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আর তারপরে যে গত 15 বছর ধরে তৃণমূল শাসনটা গেল, এখানে কি হয়েছে? এখানে কিছুই হয়নি। বরং উল্টে স্কুল পাঠ্যে শহীদ ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলে ছাপানো হয়েছে। ছাপার হরফে স্কুল পাঠ্যে সিলেবাসে, যে সিলেবাসে মমতা ব্যানার্জির কবিতা পড়ানো হতো, যে সিলেবাসে পার্থ চ্যাটার্জি মানে যার বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন আর ওই অখাদ্য সমস্ত কবিতা, সেগুলো পড়লে দাঁত ভেঙে যাবে, মমতা ব্যানার্জির লেখা, সেইগুলো স্কুল পাঠ্যে পড়ানো হতো। আর শহীদ ক্ষুদিরামকে তাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল। তারপরে বিস্তর জল ঘোলা হয়, চর্চা হয়, নিন্দা হয়। তারপরে সিলেবাস থেকে সন্ত্রাসবাদী শব্দটা সরায় তৃণমূল কংগ্রেস, অথবা সরাতে বাধ্য হয়। এবার ব্যাপারটা কি, মানে এরা কেউ কিছু করেনি। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়ে ওই মোহবনীতে একটা সভা করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নির্দেশ দিয়েছেন যে মোহবনীর জন্য একদম নাম করে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানা এলাকার মোহবনীর জন্য কিছু করতে হবে। এর আগে যেটা হতো, একদম স্থানীয় স্তরে এই 11ই আগস্ট, যেহেতু এই দিনটা শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস, এই দিনে ফাঁসি হয়েছিল বীর বিপ্লবীর, এই দিন এবং 3রা ডিসেম্বর যেহেতু জন্মেছিলেন তিনি, এই দুটো দিন গিয়ে ওই মোহবনী গ্রামে স্থানীয় একদম পঞ্চায়েত লেভেলের লোকেরা গিয়ে একটু ফুল টুল দিয়ে দিল, তারপরে সেটা ছবি তুললো, ফেসবুকে পোস্ট করলো, খেলা শেষ। আর কেউ কখনো সেখানে যায়নি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী গেলেন, ভাবতে পারেন? শহীদ ক্ষুদিরাম যেখানে জন্মেছিলেন সেখানে মোহবনী উন্নয়ন পর্ষদ বলে একটা পর্ষদ, একটা গালভরা নাম দিয়ে গঠন করেছিল এর আগের সরকার। কোনো পয়সা কড়ি কিছু দেওয়া হতো না। আজকে সেই পর্ষদকে 5 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বলেছেন যে এটা শুরু, এরপরে আরো অনেক বেশি টাকা দেওয়া হবে। সেখানে সংগ্রহালয়, সেখানে সৌন্দর্যায়ন, যা যা করতে হয়, মিউজিয়াম, অতিথিশালা, যা যা লাগে। যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও দেখুন বিষয়টা নিয়ে খোঁজ রাখেন। তো বিষয়টা কি হয়েছে, বাম আমলে তো কি হয়েছে শুনলেন, আর তৃণমূলের আমলে কি হয়েছিল? তৃণমূলের আমলে শুধুমাত্র একটা গালভরা সব গল্প দেয়া হতো। বাঙালি বাঙালি বাঙালিত্ব বহিরাগত, এই সমস্ত ন্যারেটিভ ছড়ানো হতো কিনা? বহিরাগত বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমরাই বাঙালির ঠিকা নিয়ে বসে আছি, একদম বিশ্বের যত বাঙালি সবার একদম দলিল আমাদের, এইসব বলতো তৃণমূল। তো তারা কি করেছে? তারা শুধু টাকা তুলেছে, বুঝলেন তো, সেটা জানেন আপনারা। কিন্তু আজ দেশের শীর্ষ আদালতে মানে সুপ্রিম কোর্টে তাদের একজন পেটোয়া আইনজীবী রয়েছে, কপিল সিবাল। তারই সব সওয়াল জবাবে যা যা উঠে এসছে, সে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়।
কপিল সিবাল তিনি বলছেন, দেখুন এখনো পর্যন্ত 42টা অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে তৃণমূলের, মানে খালপাড় তৃণমূলের, যেটা খালা তৃণমূল বলা হয়, যেটা মমতা তৃণমূল বলা হয়, কালীঘাট তৃণমূল বলা হয়, যে যে নামে ডাকে, যে যে নামে বোঝে, যে যে নামে সন্তুষ্ট হয়। তো সেই খালপাড়ের তৃণমূলের এখনো পর্যন্ত 42টা অ্যাকাউন্ট পাওয়া গেছে। তার মধ্যে ফ্রিজ হয়েছে মাত্র 6টা, মাত্র 6টা, বাকিগুলো সব ওপেন। কয়েকশো কোটি টাকা যেগুলো ওপেন আছে, মানে যেগুলো ফ্রিজ হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে, সেগুলো বাদে যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে কয়েকশো কোটি টাকা রয়েছে। আর এই যে ফ্রিজ করা হয়েছে যে অ্যাকাউন্টগুলো 6টা, সেখানে 440 কোটি টাকা রয়েছে। এখন এরা এত তুলেছে টাকা, এত অবৈধ উপায়ে, অনৈতিক উপায়ে, অন্যায়ভাবে ফেরেববাজি করে, এই 440 কোটি টাকা যদি হাতছাড়া হয়ে যায়, যদি ওই ঋতব্রতরা নিয়ে নেয়, তারা যদি স্বীকৃতি পেয়ে যায়, এই জন্য সুপ্রিম কোর্টে প্রথমে তো কলকাতা হাইকোর্টে গিয়েছিল। কলকাতা হাইকোর্ট বলেছে স্পেশাল একজন অবজারভার থাকবে, আর ইডি যেহেতু ফ্রিজ করছে, ফ্রিজই থাকবে, কিন্তু এরপর থেকে যত হিসেব হবে, যা হবে, সবকিছু হিসেব দিতে হবে। এর বিরুদ্ধে তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে শুনলে অবাক হয়ে যাবেন, আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলাম। কপিল সিবাল নিজে বলছেন, মানে তৃণমূল বলছে আমরা 50 লক্ষ টাকার বেশি নাকি প্রতি মাসে তারা বেতন দেয়। কাকে দেয়? মানে তৃণমূলও বেতন দেয়? তৃণমূল তো তোলা তুলতো। অবাক লাগলো না? বলছে আমরা 51 লক্ষ টাকা প্রতি মাসে বেতন দিতে হয়, মানে পার্টি অফিসে যে কর্মচারীরা থাকে 1 কোটি টাকা ভাড়া দিতে হয়। ভাবতে পারেন তাদের ভাড়া নাকি, পার্টি অফিসের ভাড়া, যে একাধিক অফিস রয়েছে সবই তো জবরদখল করা, সব পিডব্লিউডির জায়গায়, কোথাও খাল বুঝিয়ে, জলা বুঝিয়ে, সরকারি জমির ওপরে, অথবা সিপিএম এর পার্টি অফিসে দখল নিয়ে, সেখানে আবার ভাড়া কিসের? আমি তো কখনো দেখিনি। আমি যত পার্টি অফিস দেখেছি তৃণমূলের, প্রত্যেকটাই অবৈধ। সেখানে ভাড়া দেওয়ার কোনো ব্যাপার নেই। আর কিছু জায়গা আছে যেখানে কিনা যারা পার্টির নেতা নেত্রী, তারা তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে তারা বসে আছেন তাদের নিজস্ব জায়গায়, নিজস্ব জমিতে বা নিজস্ব বাড়িতে, ফলে সেখানে ভাড়া দেওয়ার কিছু নেই। কিন্তু তৃণমূল সুপ্রিম কোর্টে বলছে আমাদের 1 কোটি টাকার বেশি ভাড়া দিতে হয়, আরও সমস্ত খরচ আছে, হুজুর আমাদের এই অ্যাকাউন্টটা ছেড়ে দিন। সুপ্রিম কোর্ট বলেছে না, আমরা পারবো না। আবার হাইকোর্টে যাও, হাইকোর্ট যা যা বলে দিয়েছিল ওই মতো করে চলো। কারণ হচ্ছে এদের যে বিভিন্ন আছে না, যেগুলো দলের যেগুলো মুখপত্র, জাগো বাংলা, তার একটা অ্যাকাউন্ট আছে কোটি কোটি টাকা, বা অন্যান্য আরো বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে, সেগুলো তো ওপেন আছে। সুপ্রিম কোর্টে তৃণমূল স্বীকার করছে, হ্যাঁ সেগুলো তো ওপেন আছে, কিন্তু এইটা আমাদের চাই। বলছে না, হবে না, ওই স্পেশাল অবজারভার, ওই হাইকোর্টের একদম যা যা নির্দেশ ওইভাবেই চলতে হবে তোমাদের। আর সিপিএম, মানে এত কথা কেন বললাম, তৃণমূলের যে পদক্ষেপগুলো আগে এবং তারপরে ভোটে হেরে যাওয়ার পরেও তাদের যে পদক্ষেপগুলো আমাদের জানতে হবে, খেয়াল রাখতে হবে, খেয়াল তো রাখতেই হবে। আর সিপিএম তো কি করেছিল বিপ্লবীদের ওপরে, মানে শহীদ ক্ষুদিরাম নিয়ে কথা বলতে গিয়ে আমরা তৃণমূলেরটা বললাম, একটু সিপিএম এরটা বলি। সিপিএম কি করছে বলুন তো? সিপিএম এখন এই আজকে যেটা হয়েছে, কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা থিয়েটারের হল আছে, অনেক প্রাচীন একটা হেরিটেজ ভবন আছে, তার বাইরে যে গেট আছে সেটা কিন্তু হেরিটেজ না, বাইরে গেট মানে টিকিট কাউন্টার, গেট, সেখানে অতি উৎসাহে কেউ গেরুয়া রং করে দিয়েছিল। সেটাকে আমরা সাপোর্ট করছি না। তো গেরুয়া করা, সাদা করা, নীল করা, লাল করা, কালো করা, রঙে কি যায় আসে বলুন তো? এই তো আমার পেছনে এই ব্যাকগ্রাউন্ড, আপনারা অনেকে বলেন যে ভাই এটাকে চেঞ্জ করো, গেরুয়া করো। কি মানে, আমার ভিতরেই তো আসল রংটা আছে, আমার মেধা, আমার ভালো লাগা, আমার শিক্ষা, আমার চেতনা, আমার দীক্ষা, সবকিছু তো সেটাই, আমার বিশ্বাস, আমার আস্থা। তো রঙে কি যায় আসে? একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে টিকিট কাউন্টারটা কিছু মানুষ তারা ভালোবেসে হোক, জোর করে হোক, গুন্ডামি করে হোক, যেভাবে হোক গেরুয়া রং করে দিয়েছিল। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, চন্দন সেন আর তাদের কিছু কম বয়সী ছেলে মেয়ে, তারা গিয়ে আবার তার উপরে সাদা রঙের প্রলেপ করে দিচ্ছে। আর সংবাদ মাধ্যম বলছে শিল্পীরা, সাহিত্যিকরা, নাট্যকর্মীরা তারা গিয়ে নাকি ওখানে কাজ করছে। না, ওটা সিপিএমই করছে, সিপিএম করছে, তাদের আর কোনো কাজ নেই, রং নিয়ে পড়েছে। তাদের যে পলিট ব্যুরো নেতা মোহাম্মদ সেলিম, আমার মনে আছে ব্রিগেডের জনসভা থেকে বলেছিল রং দে মোহে গেরুয়া, এই গানটা, মানে এটা তো শাহরুখ খানের একটা সিনেমার গান,
সেই গানটার একটা কোট করেছিল, আর তাদের দল এখন রং নিয়ে পড়েছে। এই হচ্ছে সিপিএম এর কাজ। আর এখন হচ্ছে যারা এই কয়েকদিন আগে পর্যন্ত, 3 মাস আগে পর্যন্ত যারা দায়িত্বে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা চাইছে তাদের টাকাটাকে কোনোভাবে রিকভার করবে, লুট করবে, টাকাটা হাতিয়ে নেবে। আর এখন যারা রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার, তারা কি করছে? তারা এইসব কাজ করছে। এবারে থামনেলে তো বলেছিলাম পাপিয়ার সঙ্গে কি কথা হচ্ছে, বা পাপিয়াকে কি নির্দেশ। পাপিয়া সুলতানা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, আর বিজিন কৃষ্ণা হচ্ছে ডিএম, জেলা শাসক। তাকে কি নির্দেশ দিল দেখুন। এতক্ষণ যারা আপনারা দেখেছেন, দয়া করে প্রথমবার যারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, বেশি ভালো লাগলে হাইপ তুলে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের ভিডিও। আমরা কখনো বলবো না যে এই যে এখন ট্রেন্ডিং খবর করছি বলে, সেই খবরের মধ্যে শুভেন্দু অধিকারীর নাম আসছে বলে, সেই খবরের মধ্যে বিজেপি আসছে বলে, রাজ্য সরকারের নাম আসছে বলে আমাদের ভিউ কমে যাচ্ছে, আমরা সেই কান্নাকাটি করব না। এই দেখলাম, মানে খেয়াল হলো, কেউ কেউ বলছে শুভেন্দুর জনপ্রিয়তা তলানিতে চলে যাচ্ছে, শুভেন্দুর নাম শুনলেই লোকে আর ভিডিও দেখছে না। আচ্ছা, আপনারা এই 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 কথাটার একটু বলবেন তো, উত্তর দেবেন তো। আমার তো মনে হয় না শুভেন্দু অধিকারী ছবি দেখালে বা তার কন্টেন্ট তৈরি করলে, মুখ্যমন্ত্রী সম্পর্কিত খবর করলে সেই ভিউ কমে যায়। আপনারা বলবেন, আপনারা কি চান না? আপনারা কি সত্যিই চান না যে শুভেন্দু অধিকারীর সম্পর্কিত কোনো খবর, তার জনপ্রিয়তা কি সত্যিই কমছে? আমার তা মনে হয় না। আপনাদের কি মনে হয় বলবেন। তো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়ে পাপিয়া সুলতানাকে একদিকে বসিয়ে আরেকদিকে জেলা শাসককে বসিয়ে তিনি নির্দেশ দিয়েছেন যে এই এলাকার পুরোপুরি উন্নয়ন করতে হবে, জেলা শাসককে একটা ডিপিআর তৈরি করতে হবে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে, এবং 1 বছরের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। 1 বছর। পাপিয়া সুলতানা যিনি জেলার পুলিশ সুপার, তাকে তিনি আলাদা করে বলেছেন যে দেখো 2024-এ, দেখুন 2024-এ যখন এখানে আমি এসেছিলাম বিরোধী দলনেতা হিসেবে, তখন অনেক বাধা এসেছিল, অনেক আক্রমণ এসেছিল। সেই ফাইলটাকে আপনি খুলুন, সেই ফাইলটা খুলে তাদেরকে আইন অনুযায়ী তাদের অ্যারেস্ট করে জেলের মধ্যে ভরুন। আর আর যারা নরেন্দ্র মোদীজির স্লোগান দিয়েছিল, এই অপরাধী যাদেরকে জেলে ভরা হয়েছিল, বিভিন্ন রকমের গাঁজা কেস, রাষ্ট্রদ্রোহিতা, এখন তৃণমূলের আমলে কেসগুলো তো ফলস কেসের তার মা বাপ নেই, মানে কি কেস না দেওয়া হবে। আমাদের ভিডিও করেছি তার জন্যই যে রাষ্ট্রদ্রোহিতা, চুরি, ডাকাতি, বিভিন্ন রকমের কেস, এগুলো তৃণমূল আমলেই সম্ভব। তো এই যে ভুয়া কেসগুলো দেওয়া হয়েছিল, এই কেসগুলো তোলার জন্য যা যা আইনি কাগজপত্র যা যা রেডি করতে হয় করুন। এটা পাপিয়া সুলতানা যিনি পুলিশ সুপার তাকে নির্দেশ দিয়েছেন, আর জেলার যিনি ডিএম, জেলা শাসক, তাকে নির্দেশ দিয়েছেন দ্রুত একটা ডিপিআর তৈরি করুন, এই বর্ষাকাল শেষ হলেই কাজ শুরু করে দিন। মহোবনী উন্নয়ন পর্ষদ তার কাজ শুরু করে দেবে, এবং শুধুমাত্র মহোবনী নয়, একইভাবে এ রাজ্যের যত জায়গায় এই সমস্ত মহান মানুষেরা, সাংস্কৃতিক কর্মীরা বা বিপ্লবীরা বা খেলোয়াড়েরা, মানে যারা বিখ্যাত, যারা প্রণম্য, যারা প্রাতঃস্মরণীয়, যাদেরকে এতদিন পর্যন্ত স্বাধীনতার পর থেকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে, সিলেবাসে তাদের নাম ঢোকানো হয়নি অথবা বিকৃতভাবে ঢোকানো হয়েছে, যাদের জন্ম অথবা মৃত্যু সালটাই অনেকে জানেন না, কোথায় জন্মেছেন জানেন না, সেই ব্যবস্থাটা রাজ্য সরকার করবে। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লাগবে। যদি খারাপও লাগে তাহলেও জানাবেন যে না আমাদের ভালো লাগেনি, কমেন্ট করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।